সেই ৫ আগস্টের পর তৃণমূল পর্যায়ে সহিংসতা ও দখলদারিত্বের প্রসঙ্গে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা তৃণমূলের অনেক নেতাকর্মীর মধ্যে এবার আমাদের খাওয়ার পালা, এই মানসিকতাকে নৈতিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি হাজার হাজার নেতাকর্মীর আচরণ নিয়ন্ত্রণ করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে স্বীকার করেছেন তিনি একটি কথা বলেছেন, এবার আমাদের খাওয়ার পালা, এই মানসিকতাটা থেকে আসলে বের হওয়া যাচ্ছে না। রাজ্জাকি ভাই, ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত প্রিয় তুষার সহ-আলোচক আর ইটিভির দর্শক শ্রোতা। আসলে দেখেন, আমাদের দেশের রাজনীতিটা কিন্তু প্র্যাকটিক্যালি আমাকে শুধুমাত্র ক্ষমতায় যেতে হবে, টার্গেটটা হলো এরকম। এখন প্রশ্ন হচ্ছে কেন ক্ষমতায় যেতে হবে, কেন? এটার কারণই হচ্ছে, ধরেন এই যে তুষার কিছু কথা বললো, আমি তার সাথে একটু বিরোধিতা করছি না, আমি অ্যাড করছি। যেমন ধরেন ঢাকা কলেজ, এটা কিন্তু ট্রেডিশনাল ভ্যালু আছে। ঢাকা কলেজ কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ে বানা দিলে ওজন বাড়বে না। ঢাকা কলেজের কিন্তু একটা ঐতিহ্য আছে। এইটাকে যদি কেউ বিসর্জন দিতে চায় যে এই নামটা পরিবর্তন করে, ঢাকা কলেজের কিন্তু মানে যে পরে কি গর্ববোধ করে, যেমনিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কারণে আমি কথাটা বললাম। এইটাকে বিশ্ববিদ্যালয় বানানোর চিন্তা করাটা উচিত না। ঢাকা কলেজের একটা আলাদা ওজন আছে। আপনি যদি সচিবালয়ের দিকে তাকান, আপনি ইডেন কলেজ বললেন, এটার ঐতিহ্য আছে। হ্যাঁ, এই যে ইডেন কলেজ, হোলি ক্রস, আপনি হোলি ক্রস কালকে হোলি ক্রস বিশ্ববিদ্যালয় বানাই দিলে, আমি মনে করি হোলি ক্রস কলেজেরই একটা আলাদা ওজন আছে। এক, দুই নম্বর হচ্ছে ব্যক্তিগতভাবে নিজের যোগ্যতার দিকে চিন্তা করেন। আপনি কি করছেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেন বলছি কথাটা? আপনি সচিবালয়ের দিকে তাকাবেন, তুষারও জানে, সেটা হলো কি প্রমোশন, খালি আমরা ওখানে খালি প্রমোশন দেই। ডিএস কে জয়েন্ট সেক্রেটারি বানাইছে, কিন্তু সে ডিএস এর টেবিলে বসে, বুঝাইতে পারছি? অর্থাৎ ডিএস যে কাজটা করতো সেই কাজটা জয়েন্ট সেক্রেটারি করতেছে, কিন্তু তার স্ট্যাটাসটা বাড়ছে। স্ট্যাটাস এখন যদি বলেন অর্থনৈতিক সুবিধা বাড়ছে, তা না। অর্থনৈতিক সুবিধা ম্যাটেরিয়াল ফর অ্যান অনেস্ট অফিসার, ফর এক্সাম্পল। কিন্তু যখন আমরা তো জানি আমাদের যারা আমলা টামলারা আছেন, বেতন তাদের কাছে মুখ্য বিষয় না। সুতরাং আপনি ডিএস হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে ডিএস এর দায়িত্ব পান, কিন্তু আপনি পদটা পাইছেন। কেন বলছি আমি? সাকিব আল হাসানের কথা বলছে। সাকিব আল হাসান একটা গায়ক, একটা নায়ক, একটা নায়িকা, একটা গায়িকা, একটা প্লেয়ার, এটা কিন্তু সবার। এই যে তুষার আজকে ডিবেট করতেছে, এই যে আজকে টক শোতে করতেছে, তুষার কিন্তু আজকের পরিচিত না। সে বহু আগে সেই শুভেচ্ছা, দুনিয়ার লোকের শুভেচ্ছা দিচ্ছে, আর নিজে পায় কিনা আমি জানি না, দুনিয়ার লোকের শুভেচ্ছা দিচ্ছে না, আমি বলছি। হ্যাঁ, কিন্তু আজকের পরিচিত মুখ না, সে কিন্তু এখানে এসে পরিচিত হচ্ছে না। অর্থাৎ আমি কিন্তু বলতে চাচ্ছি, এই তামিম ইকবাল বলেন, সাকিব আল হাসান বলেন, মোস্তাফিজ বলেন, এরা সবার কাছে সার্বজনীন। চট করে এখান থেকে যখন একটা লোক, সে আওয়ামী লীগ করুক কিংবা বিএনপি করুক, যখন যোগ দেয়, তখন তো নিজের সে আলাদা করে ফেলতেছে, তখন কিন্তু সে বিতর্কের জায়গায় যায়। এই যে আজকে তামিম ইকবাল নিয়ে কথাটা উঠছে, তুমি রয়ের এজেন্ট নয় কি, তুমি ইন্ডিয়ার দালাল, এই আসবে কেন? মানে আমি বলতে চাচ্ছি সার্বজনীন, তোমরা এমনভাবে ইম্পার্শিয়াল থাকবা, তোমাদের সবার কাছে তোমাদের গ্রহণযোগ্যতা আছে। সেই কারণে ভূপেন হাজারিকা একটা বড় শিল্পী, জানে সে মরার 2 বছর আগে বিজেপিতে যোগ দিছে। আরে সারা জীবন সে বিপ্লবী সঙ্গীত করছে, এতে কি হয়েছে? 2 বছর আগে সে নিজের সম্পর্কে একটা ধারণা দিয়ে গেল যে আমি এই ধরনের কথা বলছি। এইবার আসলে এই যে আপনি বললেন যে খাওয়ার পালা যে আসছে, কেন লোকটা? আপনি এমপি হয়ে কি করবেন? তুষারের পরিচিতি কম বাংলাদেশে? বাংলাদেশ না, বাংলাদেশে, আমেরিকা, ইউরোপ, কে না চেনে তাকে? কালকে যদি সে এমপি হয়, আমি তর্কের খাতিরে বলছি, আমি তাকে আমার সামনে এক্সাম্পল দিচ্ছি, এক টাকা চুরি করা ছাড়া তার এমপি হওয়ার দরকারটা কি? আপনি নেম এন্ড ফেমের দিকে আসেন। এমপি হলে টাকা চুরি করতে হবে কেন? আরে করমুক্ত গাড়ি গপ্প মাইরো না, করমুক্ত গাড়ি কিনে লইবে না, ঠিক আছে? করমুক্ত একটা গাড়ি, ঠিক আছে, বুঝলাম। এখানে কি আমরা থাকি? অনেস্টলি এই দেশের মানুষ আমরা এখানে থাকি না। তাইলে আমাদের এমপি হইতে হবে। ওই যে খাই বলতেছে, এমপি হতে হবে। নেম অ্যান্ড ফেমের, যদি বাংলাদেশের 300 এমপির ভিতরে 50টা এমপিরে মানুষে চেনে, 250 এমপিরে চেনেই না, তার এলাকার লোকজন ছাড়া। মানে সেলিব্রিটি না সে, তাকে রাস্তায় হাঁটলে কেউ চিনবে না।
50 জনের চেনে, কারণ এর ভিতরে তো 20 জন মিনিস্টার থাকে, আর বাকি বিভিন্ন কমিটি হয়, সেটার প্রধান থাকায় টিভিতে ছবি টবি দেখে। সুতরাং আপনার বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, আর ক্ষমতা কেন্দ্রিক মানে হচ্ছে এখানে টাকার খেলা। কারণ আপনি ইনভেস্টমেন্টটা চিন্তা করেন, আই এম নট এ ম্যাড যে আমি 25 কোটি টাকা ব্যয় করে নির্বাচন করব। হ্যাঁ, যারা কোটি কোটি শত কোটি টাকার মালিক আছে তাদেরকে ডাইকে নিয়ে দেয়, কারণ তারা দেশটাকে কন্ট্রোল করে। তারা হইলো কি বলে এটারে, আপনি বিজনেস জগতে যদি আসেন কর্পোরেট, তারা বহু লোক আছে মন্ত্রী এমপি হয় না, তারা মন্ত্রী এমপি বানায়, তাদেরকে ফান্ডিং করে বানায়। কিন্তু অন্য যারা করে নিজের টাকা ইনকাম করে, মানে টাকা ইনভেস্ট করে যখন এমপি হয়, আবার যখন ক্ষমতায় যাবে তখন আর্ন করবে। তাহলে ভাই এত সহজ না টাকাটা। আমরা তো নিজের টাকা রোজগার করে জিনিসপত্র কিনে ক্যাশ টাকা গুনে দিতে বহুত কষ্ট হয়। সেই জন্য বললাম, এই যে থিওরিটা আসছে, এই যে চিন্তা ভাবনাটা আসছে, এটা হইলো আপনার ক্ষমতার রাজনীতি। ক্ষমতার কাছাকাছি যেতে হবে, ক্ষমতার কাছে গেলে আপনি এনশিওর্ড। আপনি যত দল দেখেন, যে দল যত বেশি বড়, যে দলের সমর্থক যত বেশি বড়, আপনি নিশ্চিত থাকেন সেই দলের বেকারের সংখ্যা তত বড়, তত বেশি। তো বেকার রাজনীতিবিদরা প্রতিষ্ঠিত হয় কেমনে? আমরা বহু রাজনীতিবিদের কাহিনী শুনি, টকশোতে না ইনকাম টিনকাম দেখানো হয়, জিজ্ঞেস করা হয়, চার্জ করা হয়, যাকে নরম পায়, যার কিন্তু একটা হেভি ওয়েট, কেউ রে ডাইকাই নেই, ইন্টারভিউ নেওয়ার ক্ষমতাই নেই বাংলাদেশে যে ভাই আপনি ইন্টারভিউ দেন, আপনার সোর্স অফ ইনকাম কি, হোয়াট ইজ ইউর বিজনেস। সুতরাং আমি সেই জন্য বললাম, আপনি আরেকটা জায়গায় আসেন, আপনি দেখবেন যে আমি একটা জায়গায়, ও মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সময় ফর্ম ফিল আপ করতে হয়, প্রতিটা দফায় আপনাকে লিখতে হবে হ্যাঁ না প্রযোজ্য নয়, এইটা সেইটা, আগ্রুম বাগ্রুম। আমার দেশে বহু লোকের নমিনেশন পেপার আমার টিভিতে প্রদর্শন হয়েছে, আলাপ আলোচনা চলতেছে, অনেক কলাম খালি রাখার পর নমিনেশন পেপার বৈধ হয়েছে। কিভাবে এই বৈধতাটা কেন হইল? কোনো ঘর খালি থাকতে পারবে না, আপনাকে লিখতেই হবে। আপনি লেখেননি, আমি কারো নাম বলতে চাই না, কেন হবে এটা? এই যদি হয়, সেই লোক যখন ক্ষমতায় যায় রাষ্ট্র পরিচালনা করবে, আপনি তো শুভঙ্করের ফাঁকি দিয়ে আসছেন, আপনি আইন মানেননি, আপনি এসে আইন করে বলবেন তুষার তোমাকে আইন মানতে হবে, নাহলে ইউল বি কনভিক্টেড। নো, হবে না। এই দেশ আপনি ঠিক করতে পারবেন না। ইউ মাস্ট পে রেসপেক্ট টু ল। আপনি ল মানবেন না, আপনি আমাকে দিয়ে আইন মানাবেন, এটা হয় না। আমি আরো বলতেছি আপনাকে যে আমরা যাচ্ছি কোথায়। আপনি প্রতিবার নির্বাচনের তফসিল দেয়, তফসিল দেওয়ার আগে কি বলে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বা বাংলাদেশের যে সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি নির্বাচনী তফসিল ঘোষণা করছি। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আবার রিপ্লে করে দেখেন, এবার যে তফসিল ঘোষণা করছে, হ্যাঁ আমি নির্বাচনের তফসিল ঘোষণা করতেছি, এইভাবে অমুক দিন জমা দিবেন, নমিনেশন অমুক দিন বাছাই, কোন আইনে? এই পত্রিকা এখানে চাকরি করেন, এটা একটা কোম্পানি, এখানে দেখেন না নোটিশ দেওয়া, তখন কিন্তু বলা হয় যে ইটিভির এই অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ এত মোতাবেক নোটিশের তুষারের চাকরিটা থেকে বরখাস্ত করা হইল। আপনি নির্বাচনটা দিলেন কোন আইনে? জাতিকে জানান, এটা কি তামাশা নাকি? এটা তো রাষ্ট্র। আপনি চিঠি লিখে একটা ঘোষণা করে দিয়ে আপনি নির্বাচন, হু আর ইউ, বাই হোম ইউ আর অথরাইজড, আন্ডার হুইচ ল ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড দিস ইলেকশন, এই যে কি বলে শিডিউল। আমি চ্যালেঞ্জ করলাম জাতিকে, আপনাকে বলতে হবে। যদি বলেন যে ভুলে, বাংলাদেশ সব হয়, যে আমি ভুলে বলি নেই ওই দিন, তবে এখন বলেন, এখন বলে দেন জাতিরে যে আপনি সংবিধানের কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি নির্বাচনটাকে ঘোষণা করলেন। চ্যালেঞ্জ করলাম। জি, তো এই যে জিনিসটা, এই যে শুভঙ্করের ফাঁকি দিয়ে আপনি রওনা দিচ্ছেন, একটা জাতি একদম নির্বিঘ্নে চলে, শুধুই ক্ষমতার লোভ, তাই কারো প্রতিবাদ নাই, কেউ লয়ের প্রতি রেসপেক্ট নাই। কারণ আপনি যখনই এমপি হবেন, ইউ বিলিভ ইট অর নট, ইট ইজ বাংলাদেশ, আপনি সব আইনের ঊর্ধ্বে। আপনি আমেরিকার মতো দেশ, আমরা গালাগালি করি যাই করি না কেন, আপনি ভারতের দিকে তাকান, সেখানেও কিন্তু আইনের প্রয়োগ অনেক বেশি আছে। আপনি আইনকে যদি সম্মান না করেন, আপনি আইন মানবেন না, আপনি আমাকে এদিকে কেমনি আইন মানাবেন? আমি চ্যালেঞ্জ করলাম, তো সব রাজনৈতিক দলের চ্যালেঞ্জ করছি, আপনি নির্বাচন করে বলেন যে ভাই আপনি কোন আইনে দিচ্ছেন, প্লিজ জানান ভাই, আমরা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছি, কোন আইনে, কোন সংবিধানে বা কোন অনুচ্ছেদ মোতাবেক আপনি ঘোষণা করছেন একই দিনে গণভোট এবং আপনার এই জাতীয় সংসদ নির্বাচন। আমি নির্বাচন বিরোধী না, কিন্তু আপনি তো ঘোষণা করলেন, আপনি বেআইনি পন্থায় যাইয়া আপনি আইন বানাইলে আপনি কিভাবে পালন করাবেন মানুষকে দিয়ে? রাজ্জাকি ভাই, এই প্রশ্ন এখনো উঠছে কেন যে আসলে নির্বাচন হবে কি হবে না, বা হলে সেটি সুষ্ঠু হবে কিনা, এই প্রশ্নটি এখনো কেন উঠছে? আপনি তো ভাই সব অনিয়ম দিয়ে শুরু করছেন। তো অনিয়ম দিয়ে, আমি তো রাস্তায় হাঁটি, তুষারও নিশ্চয়ই রাস্তা দিয়ে হাঁটে, আপনি বলেন তো আমি কোথায় গন্ধ পাচ্ছি নির্বাচনের?
আমি মফস্বলের কথা জানি না, গ্রামগঞ্জের কথা জানি না, ওই এখানেও তো আমরা গন্ধ পাই না, সব জায়গায় একটা গন্ধই পাই, অত বড় আওয়ামী লীগ তারে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন ভায়াবেল হবে না ইত্যাদি ইত্যাদি শুনি। সেটা বরং সেই কথাটা বেশি শুনি আরো, ইভেন আমরা টকশোতে এই কথাটা শুনি। আমি সেটার বিরুদ্ধে করছি না, উনি আসবেন কি আসবেন না, ওনাকে নির্বাচন করতে দেওয়া উচিত কি উচিত ওই বিষয়ে আমি যাচ্ছি না, বরং নির্বাচনী প্রচারণার চেয়ে এই সমস্ত প্রচারণা আমরা বেশি শুনতেছি। তো এই জন্য আমি বলতেছি আপনি সব করতেছেন বেআইনি। আপনি নির্বাচনের তফসিল দিলেন কোন আইনে আপনার জানা নাই, আপনি একই দিনে গণভোটে ভাঙিয়ে দিলেন কোন আইনে আপনার জানা নাই, আপনি নমিনেশন পেপার জমা দিলেন, আপনি কলাম খালি রাখছেন, কোনো প্রতিবাদ নাই, আপনি আয়ের উৎস কি তুষার রেডাইকে জিজ্ঞেস করে ইন্টারভিউতে, কিন্তু তুষারের চেয়ে যারা মোটা বেটা তা করে আপনি ডাকেন না, আপনি জিজ্ঞেস করতে পারেন না। এই যে বিষয়গুলো এত অনিয়মের ভিতর থেকে আপনি নিয়ম আশা করেন, এটা কি তামাশা নাকি? এটা কি রাষ্ট্র? তো দেশটাকে আগে রাষ্ট্র বানান। এখন সম্প্রতি আপনি যে আরো শুনেন মোমেন সাহেব, ওনার খুব ঘনিষ্ঠ লোক হয়তোবা, জানি না, বলতেছি আচ্ছা আমার ঘনিষ্ঠ মোমেন সাহেব আপনার কাছাকাছি না, মোমেন সাহেব ইন্টারভিউ দিয়ে বলতেছে উনি 5 আগস্ট 8 মাস পরে নিউ ইয়র্কে চলে গেছে, না নিউ ইয়র্ক বলবো না, বাইরে চলে গেছে। আচ্ছা বাইরে চলে গেছে কিভাবে? উনি 6টা সিম পাল্টাইছে, 6টা সিম পাল্টাইছে, নানান জায়গায় থাকা, এগুলো নানান জায়গায় থাকতো, পাল্টায় ফাইনালি কিভাবে গেছে? সরকারি কর্মচারীরা তাকে, সরকারি কর্মচারী তাকে সহযোগিতা করছে এবং এটা কন্ট্রোল করছে কি, যোগাযোগ রেখেছে তার ওয়াইফ নিউ ইয়র্ক থেকে। আমি দোষ গুণ বলছি না ভাই, ফর গডসে, ওটার জন্য আমি বলতেছি না, আমি বলতেছি উনি 8 মাস এখানে ছিলেন এবং তারপরে এই প্রক্রিয়া সরকারি কর্মচারীদের সাহায্য নিয়ে উনি বেরোয় গেছেন। উনি কে? আমরা তর্কের খাতিরে বলছি, উনি পতিত সরকারের একটা অংশ, তাকে সহযোগিতা করতেছে কে? বর্তমান প্রশাসন। 8 মাস পরে গেছে, এখন থেকে 6-7 মাস আগে। তাহলে এখন পর্যন্ত যেই প্রশাসন পতিত সরকারকে সমর্থন করে, সেই প্রশাসন তো অন্তত এনসিপি নেতৃত্বে যে জোট আছে তাকে কোঅপারেট করবে না। তাহলে আপনি নির্বাচন সুষ্ঠুভাবে নিশ্চিত কিভাবে হন? কারণ সব বেআইনি হইতেছে, এটাও বেআইনি, এবং আমি মনে করি এটাই আইন। আপনি বাংলাদেশ এখন সেই জায়গায় আছে, বেআইনটাই আইন। জি, আমি আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত ফিরে গেছে সরকার। তিনি বলেছেন সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে তো সংশয় আছে। একটু আগে রাজ্জাক ভাই সংশয় প্রকাশ করলেন। শুধু একটা বিষয় রাজ্জাক ভাইকে একটু মনে করিয়ে দিই। রাজ্জাক ভাই একসময় বলেছিলেন যে বিরোধিতা করছে না, একসময় বলেছিলেন যে ডক্টর ইউনূসের কথাই সংবিধান। তাইলে ওই কথা অনুযায়ী, মানে রাজ্জাক ভাইয়ের কথা অনুযায়ী, তাহলে কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান, হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন তাই হচ্ছে, আমি বলতে হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী উনি বলেছিলেন আর কি, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি নির্বাচনের তফসিল বলুক না, এখন যেটাই হোক, মানে ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজ্জাক ভাই যেটা বলবেন ওইটাই আইন। না না, এই যে তামাশা করেন না, আমি সেটা বলি নাই। তবে এই কথা একদম ভুল। মোমেন সাহেবের সাথে আমার জীবনে দেখাও হয় নাই, উনি বলে দিল যে আমার সাথে নেই ঘনিষ্ঠতা আছে। জিনিসটা আমার কাছে মজা লেগেছে, অনেক উদাহরণ দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন যে মোমেন সাহেব চলে গেছেন, তো চলে তো গিয়েছেন ভালো কথা। আমি দেখলাম যে তার একটা আমূল পরিবর্তন হয়েছে। যতদিন মন্ত্রী ছিলেন, সত্য কথা বলতে আমার ধারণা ছিল ওনার অনেক সুন্দর কেশ বাহার আছে। আমি দেখলাম ওনার চুল নাই, দেখলাম অনেক না ফ্রেঞ্চ কাট, ভালোই দাড়িটা সুন্দর, ভালোই লাগছে, খারাপ লাগে। তো রাজনীতিবিদরা না এরকমই করেন, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতা না থাকলে আরেক চেহারা তারা আবির্ভূত হন। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচনের আগে তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে, কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি। কারণ মানে পতন তো অনেক ধরনের হয়, আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আপনার মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন 54 বছর আপনারা কি করেছেন? তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়।
আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক। তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না। মার্চ মাসে নতুন সরকার, নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন। আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের হ্যাঁ, সঙ্গে জাপান। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না, তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো তাহলে তো রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল। ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল? কোথায় গিয়ে ক্ষমা চাইতো? কোন জায়গা থেকে চাইতো? কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে? তাহলে এরকম একটা কথা বললেও কিন্তু মানুষের মনে এক ধরনের অদ্ভুত ধারণা তৈরি হতে থাকে। তাহলে কি ক্ষমা করার একটা লক্ষণ দেখা দিল? তো এরকম মানুষের মনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব। তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড এবং তারা একটা রাজনৈতিক দল করেছে এবং তারা অনেকে পাশও করবে এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে। কে পাশ করবে আর কে ফেল করবে? অনেকে পাশ করবে না অল্পে পাশ করবে? আপনি কি করে বলতে পারেন? আর শুধু অনেকে পাশ করবে শুধু তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাতের কাছ থেকে সিট নিয়ে মনে করেন 30টা, ধরেন 40টা, 40 জনের 40 জনই জিতবে। তরুণরা তো 40 জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে? 4 জন, 16 জন, 32 জন ধরেন জিতলো, আবার মন্ত্রীও হবে, এটাও বলেছেন। তার মানে কি? তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন যে যদি জিতে তবে মন্ত্রী বানাইও, অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব, সবাইকে জানাই দিল। তাতে করে কি করা হলো? প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো। আমি দেখলাম শারমিন মুর্শিদ, কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন। এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে, তাহলে কি এইখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না? এবং তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, এটা ঘন ঘন লোকে দেখবে না? এই উপদেষ্টা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন, কিংবা অন্য কোনো স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন? ডাকেন নাই। এগুলা সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন। জি, আমাকে এবার আপনি বিরতিতে যাবেন আমি জানি। বিরতিতে যাওয়ার আগে আরেকটা কথা বলি। এই যে এত সব প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এত সব প্রশ্ন উত্থাপনের সুযোগ কারা তৈরি করে দিচ্ছেন? কারা দিলেন? এই শারমিন মুর্শিদ জানেন না যে ওনার এটা করা উচিত না? উনি একজন নির্বাচনের প্রার্থীকে পাশে নিয়ে জাগো বাংলাদেশ বলে গান গাওয়ার দরকার নাই, এটা উনি জানেন না? উনি তো পারিবারিকভাবে উপদেষ্টার লেগেসি বহন করছেন। ওনার পারিবারিকভাবে এক ধরনের লেগেসি আছে উপদেষ্টা হইবার। ফলে এই দেবপ্রিয় দাদা যা বলেছেন একদম সঠিক বলেছেন। জি, আমি তুষার